আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তা আমি আজকে বাপ্পি ভাইয়ের বোন নিশি আপু সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, নিশি আপুকে নিয়ে। কারণ বাপ্পি ভাইয়ের আম্মা মারা যাওয়ার পরে কিন্তু নিশি আপু বাংলাদেশে আসতে পারেনি মালয়েশিয়া থেকে। তা কী কারণে আসতে পারেনি এবং কেন আসেনি এবং কবে আসবে, তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এর মধ্যে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো আমি এখন লাল শাক টা বেছে রাখতেছি। তো আর হচ্ছে আমি গরুর মাংস কিনেছি, আর হচ্ছে কলিজা। তো সেগুলো আমি কিভাবে এবং কতটুকু করে মানে ফ্রোজেন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু ওই গরুর মাংসগুলো কিনছি কিন্তু আমি রমজান মাসের জন্য, কারণ আমার বাচ্চারা মাছ খেতে চায় না। তো আমি ছোটো ছোটো টোকলা করে আর কি ওদের জন্য রেখে দেবো ফ্রিজে রমজান মাসের জন্য। তো এখন আমি নিশি আপুর সম্পর্কে কথা বলবো। তো আপনারা তো কম বেশি জানেন যে বাপ্পি ভাবা নিশি আপুর আম্মা মারা গেছে কয়েকদিন হয়েছে। তো নিশি আপু কেন মালয়েশিয়া থেকে আসেনি, আসলে বিদেশে থাকলে মন চাইলে কিন্তু আসা যায় না। তারপরে নিশি আপু কিন্তু এখান থেকে 1 থেকে 1.5 মাস আগে বাংলাদেশে এসেছিলো, এসে বেড়ায় গেছে। আবার নিশি আপুর আম্মাও কিন্তু এখান থেকে সম্ভবত 2-3 মাস 3 মাসটার আগে মালয়েশিয়া যে কিন্তু এরকম থেকে আসছে 2 মাস 2.5 মাসের মতো। ওনারা পুরো ফ্যামিলি কিন্তু গিয়েছিলো, বাপ্পি ভাই তিশাপা সবাই। তাই বাপ্পি ভাই তিশাপা আর পুরো ফ্যামিলি চলে এসেছিলো, শুধু নিশাপুর আম্মা ছিল। পরে ওনারা বাপ্পি ভাইয়ারা আসার মানে 1 মাস পরে এসেছিলো। আসলে আমি কিন্তু হয়তো মনে করেন যে আমি খুলনায় থাকি, তাহলে আমি ওনাদের সম্পর্কে এত কিছু জানি কী করে। আসলে আমি ওনাদের ফ্যামিলির কিন্তু সবাইয়ের কম বেশি ভিডিও দেখি। আর আমি এখান থেকে 4 বছর আগ থেকে ওনাদের ব্লগ দেখি আর কি, ওনাদের ভিডিও দেখি। তো সেই হিসাবে কিন্তু টুকটাক অনেক কিছু ওনাদের সম্পর্কে জানি, মানে যতটুকু ওনারা ভিডিওতে দেখায় আর কি, সেই সম্পর্কে আর কি কম বেশি যতটুকু জানি। তো নিশি আপু কিন্তু নিশি আপুর আম্মা মারা যাওয়ার পরে এখনও নিশি আপু ভিডিও ছাড়েনি, বা বাপ্পি ভাই তিশা আপা কেউ কিন্তু ছাড়েনি। তবে নিশি আপুর ওইখানে থাকে, মানে মালয়েশিয়াতে থাকে একটা ভাবি, সম্ভবত নাম আছে রাশিদা। তা উনি কিন্তু ভিডিওতে অল্প একটু নিশি আপুর কথা শুনিয়েছে। তো আলহামদুলিল্লাহ নিশি আপু কিন্তু সে ভিডিওর মধ্যে বলছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। তবে আমার বাচ্চাদের জন্য, আমার আম্মার জন্য সকলেই দোয়া করবেন, এই আর কি। মানে দোয়া চাইছে সকলের কাছে। তা শুনি খুব ভালো লাগলো। আসলে যার মা নাই সে জানে যে মা হারা কত কষ্টের। যেমন আমারও মা নাই, আমিও জানি যে আমার মা পৃথিবী থেকে চলে গেছে যেখান থেকে। তারপরে মনে হয় কি আমার বুকটা কেমন মানে ফাঁকা ফাঁকা শূন্যতা, মানে কোনো কিছুই যেন ভালো লাগে না, বা দুনিয়া মনে হয় কি দুনিয়া কিছুই নাই। আসলে যার মা নাই সেই কিন্তু বোঝে। তা নিশি আপুর কিন্তু আব্বা মা দুজনেই কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে। তো আমাদেরও যেতে হবে। আসলে কার কোন সময় মৃত্যু হবে তা আসলে কেউ কিন্তু বলতে পারি না। তা নিশি আপু সেই কারণে আর কি, উনি যেহেতু 1-1.5 মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছে, তো ভিসার একটা জটিল ভিসাগত একটা কারণ থাকে। তারপরে নিশি আপুর ছেলে নাকি পড়ে যে হাত ভেঙে গেছে, 21 দিন রেস্টে থাকতে বলছে। দেখুন বিপদের পর বিপদ, আসলে বিপদ তো বলকে আসে না, কার কোন সময় যে কি বিপদ হবে তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। আর নিশি আপুর বাপ্পি ভাইয়ের পুরো ফ্যামিলির উপর আল্লাহ পাক রহমত দান করুক, এবং ওনাদের সবাইকে শোক থেকে যেন দ্রুত শোকটা কাটিয়ে উঠতে পারে সেই তৌফিক দান করুন, আমিন। তা সকলেই ওনাদের জন্য দোয়া করা উচিত। কিন্তু কিছু কিছু ব্লগাররা বা রোস্টাররা এত বাজে বাজে ভিডিও করতেছে, আসলে খুবই অমানবিক এগুলো। হয়তো বলবেন যে আমি ভিউ ব্যবসা করতেছি, আসলে না। আমি ওনাদের 4 বছর ধরে ওনাদের সকলের ভিডিও দেখি, সেই দেখা থেকে নিশ্চয় আমার ভালো লাগে, বিদায় তাদেরকে আমি তাদের ভিডিও আমি দেখি। তো সেই ভালো লাগা থেকে একজন মুসলমান হিসাবে একটা মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চায়। মানে হয়তো আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমি তাদের কাছে না যেতে পারে, অন্তত দুটো ভালো কমেন্ট করে তো তাকে আমি সমবেদনা জানাতে পারি, বা ভালো কথা বলে বা দোয়া করে। তা না করে, আর তা না পারলেও কিছুই করলাম না,
কিন্তু তাদের কাটা ঘায়ের উপরে নুনের সেটা তো দিতে পারে না, তাই না? তাই এখন তাদের বিপদের পরে যে সমস্ত রোস্টাররা রোস্টিং ভিডিও করতেছে, বিভিন্ন বাজে বাজে কথা বলতেছে, তো এগুলো কি উচিত? আসলে এগুলি কিন্তু আমাদের কারোরই উচিত না। আমরা কিন্তু সকলেই মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এই আর কি। তা নিশি আপু কিন্তু ওনার আম্মাকে সবাই মারে ভালোবাসে, তারপরে কিন্তু ওনার মার সাথে কিন্তু ওনার অনেক ভালো সম্পর্ক ছিল, একদম বান্ধবীর মতো। এবং মারা যাওয়ার দিন কিন্তু অনেক সময় কথা বলছিল নিশি আপুর সাথে, ফোনে কথা বলছিল, তারপর তানজিলার সাথে। তো এদিক থেকে দেখছেন আমি কিন্তু এই যে গরুর গোশ ছোটো ছোটো টোপলা করে থুচ্ছি, এগুলো আছে। বাচ্চারা দেখা গেলো ওরা মাছ খাবে না, আমরা মাছ খাবো স্বামী স্ত্রী, আর ওদের জন্য আমার 3 বাচ্চার জন্য একটু রান্না করে দেবো, একটু আলু দিয়ে একটু ভাজি করে দিলাম, তো ওরা খাবে, এই জন্য আমি ছোটো ছোটো টোপলা করে রাখতেছি আর কি। তো বাপ্পু ভাই, নিশি আপু, তৃষা আপা, এদের সবাইয়ের অবস্থা কিন্তু আসলে এরা মানসিকভাবে কিন্তু খুবই ভেঙে পড়েছে। তাই এই যে একটা শোক, এদের মাথার উপরে যে বট গাছটা কিন্তু চলে গেছে। তাই এনাদের কিন্তু এখন মানে এই স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। তারপরে যদি আমরা ভালো কোনো কথা না বলে বা দোয়া না করে বা তাদের দুঃখের সময় পাশে না দাঁড়িয়ে উল্টো যদি তাদেরকে আমরা আরও কষ্ট দিই, তাহলে তাদের মরার পরে খাড়ার ঘা হলো না, কথায় আছে না, মরার পরে খাড়ার ঘা বা কাটা ঘায়ে নুনের সেটা, তো ব্যাপারটা সেরকম হলো না। তা আজকেও দেখলাম পাপিয়া ভাবি, পাপি ভাইয়ের চাচাতো ভাইয়ের বউ একটা ভিডিও ছাড়ছে, যে পাপিয়া ভাবি যে ভিডিও করছে 2টা সম্ভবত, পাপিয়া ভাবির ভিডিওতে যেয়ে কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করতেছে। তা আসলে আপনারা এগুলো যারা করতেছেন তারা প্লিজ বন্ধ করুন। আপনারা করবেন, তারা একটু স্বাভাবিক হোক, তারপরে একটু স্বাভাবিক হতে দেন, তারপরে টুকটাক যে যা বলবেন বলেন। তবে আমার মনে হয় আমাদের কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বা নেগেটিভ কথা বলা উচিত না, কারণ সবসময় নিজের দিয়ে কিন্তু বিচার করতে হবে। যে আমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে, খারাপ বলে, তাহলে আমার কতটা কষ্ট হবে, কতটা খারাপ লাগবে। তো নিজের দিয়ে সব সময় বিচার করলে কিন্তু বিচারক লাগে না। তা আসলে আমরা মানুষ, আমরা যে কি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। তাই এসব থেকে আমরা সকলেই যেন বিরত থাকি আর কি। তা নিশি আপুর জন্য আমার খুব খারাপ লাগছে, যে আসলে বিদেশে বাড়িতে থাকা যে কতটা কষ্টে, তা যে থাকে সেই কিন্তু জানে। আর বাপ্পি ভাই, তৃষা আপা, তানজিলা, এরাও কিন্তু সবাই খুবই মানসিকভাবে ভেঙে পড়ছে, এবং সবাই কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছে, যতটা পাপিয়া ভাবির ভিডিও থেকে শুনলাম। তা প্লিজ সবাই ওনাদের জন্য দোয়া করবেন পারলে, তা না হলে তাদেরকে এই খারাপ কথা বলে বা খারাপ কমেন্ট করে তাদের কষ্ট আরও বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। একসময় পরিস্থিতি আমাদেরও হতে পারে। তো এই আর কি। তো আমি এখন হচ্ছে ভিডিওর কথা বলবো। তো এই যে দেখছেন, এই যে গরুর গোশ, আর আমি এখানে 2 কেজি কলিজা কিনেছিলাম, আর হচ্ছে গরুর গোশ কিনেছিলাম 5 কেজি। তার মধ্যে আজকে আমি প্রায় 2 কেজির মতো রান্না করে নিচ্ছি, আর 3 কেজি আমি ছোটো ছোটো টুকরা করে থুবো। এগুলো আছে রমজান মাসে আমার বাচ্চারা খাবে, ওদের দেখা হলো যেদিন মাছ খাবে না সেদিন ওদের জন্য একটু রান্না করে দেবো। আর কলিজা রাখছি, রান্না একটু ভুনা করেও দিতে পারি, আবার ভাজি করেও দিতে পারি, এই আর কি। আর এখন কিন্তু গরুর গোশ আমাদের খুলনাতে এখন 700 টাকা কেজি, কলিজাও 700 টাকা কেজি, জানি না অন্য অন্য কোথাও কত টাকা। এর আগে কিন্তু 650 টাকা করে ছিল। তা দেখা গেলো কি 1 কেজি মাছই কিনতে গেলো 500 থেকে 600 টাকা, মোটামুটি একটু ভালো মাছ কেজি পড়ে যায়। তা তার থেকে ভালো মাছ কিনতে গেলে কিন্তু 800 টাকার উপরে যেতে হয়। তো 1 কেজি গরুর গোশ দেখা গেলো 700 টাকা দিয়ে কিনে, কিন্তু একটু ছোটো করে টোপলা করে খেলে কিন্তু 3 দিন খাওয়া যায়। 300-350 গ্রাম করে একটু আলু দিয়ে ঝোল করলেই কিন্তু একবেলা হয়ে যায় ভালোভাবে। তো আমরা কিন্তু যারা মাছ না খাই তারা কিন্তু সেই মাছের দামই কিন্তু পড়ে যায়। আমরা কিন্তু এভাবে গোশ কিনে ছোটো ছোটো টোপলা করে রাখতে পারি। তো এখানে আমি যে কলিজা কিনেছিলাম, কলিজার সাথে কিন্তু দেখবেন একটু চর্বি মতো থাকে, তা সেগুলো এই যে কলিজার সাথে না দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে আমি যে ভাগ করছি, এই যে টোপলা করব মানে প্যাকেট করব, সে প্যাকেটে ভাগে ভাগে দিয়ে দিব। তো এই তো, তা তৃষা আপুর বোন সাবিনা, তারপরে মিম, এরা বাবু, এরা কিন্তু কেউ ভিডিও ছাড়তেছে না, কারণ এখনও পর্যন্ত আমি তো দেখিনি কাউকে ভিডিও ছাড়তে। তো এই যে আমি কিন্তু গোশ আজকে একটু বেশি করে রান্না করতেছি,
মানে যে গোশের মধ্যে যে হাড়গুলো থাকে না, ম্যাক্সিমাম হাড়গুলা বেছে বেছে নিয়েছে, তার সাথে একটু গোশ কলিজাও নিয়েছে। কারণ কি হাড়গুলো অযথা ফ্রিজে তুলেই কিন্তু শুধু শুধু ফ্রিজে জায়গা নষ্ট হবে। তো এই তো আমি এখানে প্রায় 12 টুকলা না 14 টুকলা হয়েছে। তো আমরা কিন্তু এভাবে ছোট ছোট টুকলা করে ফ্রিজে রেখে আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে রান্না করে খেতে পারি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই নিজ গুণে সকলেই ক্ষমা করে দেবেন। আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু ভিডিওটি আর বেশি বড় করব না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। তো আল্লাহ হাফেজ।